হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি এমন একটা ভিডিওর প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি যেটাতে হচ্ছে যে জুলজির প্রত্যেকটা চ্যাপ্টারের স্নায়বিক নিয়ন্ত্রণের যেটুকু পার্ট আছে ওইটুকু হচ্ছে যে ডিসক্রাইব করবো আর কি। আজকে আমরা শুরু করতেছি তোমার পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা, চ্যাপ্টার 3। ওকে, স্টার্ট করি। আচ্ছা, এটা বোঝানোর জন্য তোমাকে হচ্ছে যে একটা জিনিস জানা থাকতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে পুরা পৌষ্টিক নালী, পৌষ্টিকতন্ত্রটার যে লেয়ারগুলো আছে, যে মিউকুসা, সাবমিউকুসা, মাসেল লেয়ার, তারপরে সেরোসালাস্ট্রে, এই লেয়ারগুলো সম্পর্কে একটু জানা থাকতে হবে। আশা করি তোমরা এগুলো জানো। আচ্ছা, আমি একটু বই থেকে দেখাইও দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আমাদের পৌষ্টিক নালীর আগে তোমাদেরকে এই লেয়ারগুলো একটু বর্ণনা করে দিই। পুরো পৌষ্টিক নালীকে হচ্ছে যে তোমার পৌষ্টিক নালীর যে ওয়ালটা হচ্ছে যে ভিতর থেকে বাইরের দিকে আমরা অনেকগুলো লেয়ার পাবো। সবার ভিতরের দিকে পাবো হচ্ছে যে মিউকুসা লেয়ার। এই যে এটা হচ্ছে যে তোমার মিউকুসা লেয়ারের পরে পাবো হচ্ছে, দেখো মিউকুসা লেয়ারটাও বেশ বড়, এইটুক জুড়ে হচ্ছে মিউকুসা লেয়ার। এরপরে আমরা পাবো হচ্ছে সাবমিউকুসা। সবার ফার্স্টে ভিতরের দিকে পাবো মিউকুসা, তারপরে পাবো সাবমিউকুসা হচ্ছে যে এই যে এইটুক জায়গাটা, এই লেয়ারটা। এরপরে আমরা পাবো পেশি স্তরের মধ্যে আবার দুইটা টাইপসের পেশি থাকবে। এই যে দেখো, একটা হচ্ছে বৃত্তাকার পেশি আর একটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য পেশি। বৃত্তাকার পেশিগুলো হচ্ছে যে তোমার ভিতরের দিকে থাকবে, আর অনুদৈর্ঘ্য পেশিগুলো হচ্ছে যে বাইরের দিকে থাকবে। বৃত্তাকার পেশিগুলো ভিতরের দিকে থাকবে, অনুদৈর্ঘ্য পেশিগুলো বাইরের দিকে থাকবে। এটাকে আমরা বলি হচ্ছে পেশি স্তর। থার্ড লেয়ার, 3 নম্বর। কোথায় চলে এলো, সরি একটু সরে গেছিলো। এরপরে একদম বাইরের দিকের লেয়ারটা হচ্ছে যে সেরোসা। এটা আমার মোটামুটি পুরো পৌষ্টিক নালী জুড়ে বিস্তৃত থাকবে। তোমার ওই যে অন্য নালী থেকে শুরু করে বৃহদান্ত্র পর্যন্ত, বৃহদান্ত্র এবং রেকটাম, এনাম, ওইখানেও এইসব লেয়ার বিস্তৃত থাকবে পুরো পৌষ্টিক নালী জুড়ে। এখন আমাদের যে পরিপাকটা হচ্ছে যে দুইটা প্লেক্সাস নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে যে প্লেক্সাস কি, প্লেক্সাস জিনিসটা হচ্ছে যে অনেকগুলা স্নায়ুজালিকা। প্লেক্সাস জিনিসটা হচ্ছে যে অনেকগুলা স্নায়ু, মানে অনেকগুলো নার্ভ এক জায়গায় হয়ে একটা জালিকার মতো তৈরি করছে। ধরো এরকম প্লেক্সাস তৈরি করছে, অনেকগুলো নার্ভের সেল বডি, তারপরে একজন, এগুলো সবগুলো মিলে ধরো একটা প্লেক্সাস তৈরি করছে। এখন আমাদের আজমল স্যারের বইয়ে বলা হয়েছে যে পরিপাকটা হচ্ছে যে দুইটা প্লেক্সাস দিয়ে নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে যে এক্সট্রিনসিক প্লেক্সাস আর একটা ইন্ট্রিনসিক প্লেক্সাস। এখন আসি এক্সট্রিনসিক প্লেক্সাসটা কি। এক্সট্রিনসিক প্লেক্সাসটা হচ্ছে যে এক্সট্রিনসিক প্লেক্সাসটা হচ্ছে যে তোমার কন্ট্রোলে নাই। এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট, এক্সটেন্সিভ প্লেক্সাসটার দুইটা থাকে কম্পোনেন্ট। ধরো অটোনমিক নার্ভাস সিস্টেমে তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এর মধ্যে প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক। এখন প্যারাসিম্প্যাথেটিক কোন কাজগুলো করে, সিম্প্যাথেটিক কোন কাজগুলো করে? অ্যাকচুয়ালি প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে আমাদের অন্যান্য সিস্টেমের ক্ষেত্রে, ধরো রেসপিরেটরি সিস্টেম, তারপরে রেনাল সিস্টেম, ওর যে কোনো কিছু, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এসবের ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে যে নর্মাল কন্ডিশনে কাজ করে। আর সিম্প্যাথেটিক হচ্ছে যে তোমার ধরো তুমি ভয় পাইছো, ধরো তুমি কোনো একটা সাডেন কোনো একটা কিছু হচ্ছে, ওই ক্ষেত্রে হচ্ছে যে সিম্প্যাথেটিক কাজ করে। কিন্তু পৌষ্টিক নালীর ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, দুইটাই একসাথে কাজ করবে, সিমুলটেনিয়াসলি কাজ করবে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এখন প্যারাসিম্প্যাথেটিকটা আসে হচ্ছে যে বেগাস নার্ভের মাধ্যমে। ওই যে 10 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ, ওটা হচ্ছে যে বেগাস স্নায়ুর মাধ্যমে। আরেকটা হচ্ছে যে আরেকটা যেটা থেকে আসে ওটা তোমাদের বইয়ে বলা নেই, ওটা তোমাদের লাগবে না, জাস্ট বেগাস স্নায়ুর মাধ্যমে আসে। এখন প্যারাসিম্প্যাথেটিকটা কী কাজ করে? প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে যে তোমার পেরিস্টালসিসটাকে বাড়ায়। কাকে বাড়ায়? পেরিস্টালসিসকে বাড়ায়।
আরেকটা কাজ করে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ইয়ার শেষে যে স্ফিংটার থাকে না, যেমন ধরো পাকস্থলীর শেষে হচ্ছে যে পাইলোরিক স্ফিংটার, এই যে স্ফিংটারগুলো কি খোলা বন্ধ করতে হবে না? খাবার ধরো পাকস্থলী থেকে ইয়াতে যাবে, ডিউডেনামে যাবে, যাওয়ার জন্য কি স্ফিংটারটা খুলতে হবে, রিল্যাক্স করতে হবে। ওই রিল্যাক্সেশনের কাজ করে হচ্ছে যে স্ফিংটার রিল্যাক্স হওয়া মানে হচ্ছে খোলা, রিল্যাক্সেশনের কাজ করে হচ্ছে যে এই যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এরপরে কি করে স্ফিংটার রিল্যাক্স করে। স্ফিংটারগুলো হচ্ছে যে এরকম বৃত্তাকার পেশি দিয়ে তৈরি হয়, বৃত্তাকার পেশি বল টাইপসের, বুঝছো? তাহলে স্ফিংটারটাকে যদি রিল্যাক্স করো তাহলে তোমার এই জিনিসটা যদি রিল্যাক্স হয় তাহলে কি এটা সাইজে বড় হয়ে থাকবে, এই ওপেনিংটা অন থাকবে। তাহলে এই ওপেনিংটা যদি খোলা থাকে তার মানে কি স্ফিংটারটা খোলা। কিন্তু স্ফিংটার যদি কন্ট্রাক্ট করে যায় তাহলে সে কি একদম ছোট হয়ে যাবে না, তখন কি স্ফিংটার বন্ধ হয়ে যাবে। কন্ট্রাক্ট হওয়া মানে কি সংকুচিত হয়ে যাওয়া স্ফিংটার পেশিগুলো, তাহলে কি সে বন্ধ হয়ে যাবে। স্ফিংটার রিল্যাক্স করবে। আর সিম্প্যাথেটিক তোমার কি কাজ করবে? সিম্প্যাথেটিক হচ্ছে যে তোমার পেরিস্টালসিসটাকে কমায় দিবে, সেটাকে কমায় দিবে। আরেকটা কাজ করবে সেটা হচ্ছে যে স্ফিংটারকে কন্ট্রাক্ট করবে, স্ফিংটারকে বন্ধ করে দিবে। স্ফিংটার কন্ট্রাক্ট হবে, কন্ট্রাকশন করবে। ঠিক আছে, এটা গেল। এরপরে আমাদের এটা হচ্ছে তোমার এক্সট্রিনসিক প্লেক্সাস। এক্সট্রিনসিক প্লেক্সাস বলতে অ্যাকচুয়ালি এক্সট্রিনসিক ওয়ার্ডটা দ্বারা কি বুঝতেছো? এক্সট্রিনসিক ওয়ার্ডটা দ্বারা বুঝতেছো তুমি এই জিনিসটা কি, মানে তোমার যে পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীর বাইরে থেকে আসবে এই এই নার্ভ ফাইবারগুলো আর কি পৌষ্টিক নালীর বাইরে থেকে আসবে। পুরা অন্ননালী থেকে সেই রেকটাম পর্যন্ত বাইরে থেকে যেসব নার্ভ আর কি আসবে, যেসব নার্ভ এসে কাজ করবে ওরা হচ্ছে যে এক্সট্রিনসিক প্লেক্সাস। ঠিক আছে, পৌষ্টিক নালীর বাইরে থেকে আসবে এবং ওদের লোকেশনটা কোথায় হবে? লোকেশন হবে পৌষ্টিক নালীর বাইরে। ঠিক আছে, এরপরে আরেকটা প্লেক্সাস যেটা আমাদের পরিপাককে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে যে ইন্ট্রিনসিক প্লেক্সাস। ইন্ট্রিনসিক প্লেক্সাস এটার নাম কেন ইন্ট্রিনসিক প্লেক্সাস? কারণ এটার লোকেশন কোথায়? এটার লোকেশন হচ্ছে পৌষ্টিক নালীর যে ওয়াল, এই যে পৌষ্টিক নালীটা কীরকম, অন্ননালী, তো এই যে অন্ননালী থেকে তোমার যে পাকস্থলী, পাকস্থলী থেকে ডিউডেনাম হয়ে যে হয় ক্ষুদ্রান্ত বৃহদন্ত, এই যে এটা হচ্ছে ওদের ওয়াল। এই ওয়ালের লেয়ারগুলো না আমরা একটু আগে বললাম, এটার নাম ইন্ট্রিনসিক প্লেক্সাস কারণ এই প্লেক্সাসটা মানে এই অনেকগুলো নার্ভ আর কি, অনেকগুলো নার্ভ একটা জায়গায় হয়ে জালিকার মতো ফর্ম করছে। এই জালিকাকার নার্ভের জালিকাটা তোমার ওই যে ওদের এই ওয়ালটার মধ্যে থাকবে। কোথায় থাকবে? এই যে এই ওয়ালটার মধ্যে থাকবে। ওরা পুরা পৌষ্টিক নালী জুড়ে এই ওয়ালটার মধ্যে এই ইন্ট্রিনসিক প্লেক্সাস থাকবে। তাহলে ইন্ট্রিনসিক প্লেক্সাসের লোকেশন কোথায়? দাঁড়াও ঠিক আছে, লোকেশন হচ্ছে পৌষ্টিক নালীর প্রাচীরে। কোথায়? পৌষ্টিক নালীর প্রাচীরে। ওকে, পৌষ্টিক নালীর প্রাচীরে। এখন আমরা দেখব ইন্ট্রিনসিক প্লেক্সাস হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা নামগুলো আগে বলে ফেলি। আচ্ছা, তার নামগুলো হচ্ছে যে মায়েন্টেরিক প্লেক্সাস, আরেকটা হচ্ছে যে মেসনার্স প্লেক্সাস। এটা একটা বিজ্ঞানীর নাম আর কি, মেসনার্স প্লেক্সাস। এখন আমি বলছি কি এই দুইটা যদি ইন্টেন্সিভ প্লেক্সাস হয় এগুলো কোথায় থাকে? পৌষ্টিক নালীর যে
প্রাচীর আছে ওইখানে থাকে। এখন ওইখানে কোন জায়গাটাতে থাকে এটা আমরা এখন আস্তে আস্তে শিখবো। সেটা হচ্ছে যে তোমার একদম সবার বাইরে কি কোন লেয়ারটা থাকে, সবার বাইরে থাকে হচ্ছে যে সেরোসা। ধরো এটা হচ্ছে যে সেরোসা, তারপরে হচ্ছে তোমার মাসেল লেয়ার থাকে। মাসেল লেয়ারের মধ্যে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য পেশি, অনুদৈর্ঘ্য পেশিটা কি লম্বালম্বি, এরপরে হচ্ছে যে বৃত্তাকার পেশি। বুঝছো? এটা আমি একটা প্রস্তুচ্ছেদ দেখাচ্ছি, এই জন্য এই ফিগারটা এরকম হচ্ছে, বুঝতে পারছো? এই যেগুলো ধরো বৃত্তাকার পেশি। এখন প্রস্টিকনালীতে বাইরের দিকে থাকবে হচ্ছে যে অনুদৈর্ঘ্য পেশি, বাইরে থাকবে, আর ভিতরের দিকে থাকবে কি বৃত্তাকার পেশি। ওই পেশিগুলোকে একটু রেড কালার দিয়ে দেখাই, পেশি ফাইবারের মতো মনে হয় মতো। এরপরে তুমি কি পাবা, কোন লেয়ারটা পাবা? সাবমিউকোসা পাবা না? ধরো এটা হচ্ছে যে তোমার সাবমিউকোসার লেয়ার। এরপরে একদম সবার বাইরে কি পাবা? মিউকোসা। মিউকোসার মতো অনেকগুলো এরকম ভিলাই টাইপসের প্রজেকশন থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে? পাকস্থলী হইলে রুগী থাকে, আর ইয়া হইলে কি থাকে? ভিলাই থাকে, ঠিক আছে? এখন দেখো মায়েন্টেরিক প্লেক্সাস, এইটা ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছ? মায়েন্টেরিক মানে হচ্ছে মায়ো, মায়ো মানে হচ্ছে মাসেল। কি ওই যে ইয়া পড়ছিলে না, সার্কোমিয়ার, মিয়ার কি মায়ো বুঝাচ্ছে না? মাসেল। তাহলে মায়ো মানে হচ্ছে কি মাসেল। তাহলে এই ইয়াটার, এই প্লেক্সাসের পজিশন কোথায় হবে? মাসেল লেয়ারে। পজিশন কোথায়? লোকেশন মাসেল লেয়ার, ঠিক আছে? এখন মাসেল লেয়ারের এই যে বাইরের দিকে যে অনুদৈর্ঘ্য পেশি এবং ভিতরের দিকে যে বৃত্তাকার পেশি, এই জায়গাটার মাঝখানে এখানে হচ্ছে যে তোমার ইয়ার কে থেকে মায়েন্টেরিক প্লেক্সাস থাকে। এই দুইটার মাঝখানে এই জায়গায় ধরো মায়েন্টেরিক প্লেক্সাস, স্নায়ুজালিকাকার মায়েন্টেরিক প্লেক্সাস থাকে, এখানে অনেকগুলো স্নায়ুজালিকাকার থাকে। তাহলে এটা থাকতেছে কোথায়? অনুদৈর্ঘ্য পেশি আর বৃত্তাকার পেশির মাঝখানে। এটা হচ্ছে যে মায়েন্টেরিক প্লেক্সাস। আর এই মেসনার্স প্লেক্সাসটার লোকেশন কোথায়? মেসনার্স প্লেক্সাসের লোকেশন হচ্ছে যে সাবমিউকোসাল লেয়ার। সাবমিউকোসাতে কি থাকে? মেসনার্স প্লেক্সাস থাকে। এটা জাস্ট একটা ডায়াগ্রামেটিক চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এখানে হচ্ছে যে মেসনার্স প্লেক্সাস থাকে, সাবমিউকোসাতে মেসনার্স প্লেক্সাস থাকে। এখন এদের কোনটার কাজ কি এটা তোমাদের লাগবে। আচ্ছা দাঁড়াও, আমি একটা কাজ করি, এটা একটু সরাই দিই ফিগারটা। ওকে, কোনটার কাজ কি লাগবে? চলো কাজটা দেখি। মায়েন্টেরিক প্লেক্সাস কোথায় থাকে? মাসেল লেয়ারের মধ্যে। নাম শুনেই বোঝা যাচ্ছে মাসেল। তাহলে মাসেলের কি আমাদের সংকুচন প্রসারণ হয় না? মাসেল কি যে কোনো একটা মুভমেন্টে সহায়তা করে। তাহলে পোস্টিকনালের যে মুভমেন্ট সেটা কি তোমার পেরিস্টালসিস। তাহলে মায়েন্টেরিক প্লেক্সাসের কাজ কি? পেরিস্টালসিসে হেল্প করবে। আর মেসনার্স প্লেক্সাস কি করবে? সে তো সাবমিউকোসাল লেয়ারে থাকে, সে হচ্ছে যে পোস্টিকনালীর যত সিক্রেশন আছে, এনজাইমেটিক সিক্রেশন অ্যান্ড হরমোনাল সিক্রেশন সবগুলো নিয়ন্ত্রণ করবে কে? মেসনার্স প্লেক্সাস। এনজাইম সিক্রেশন, ঠিক আছে? এইটুকুই। এরপরে তোমার যে জিনিসটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে আমরা কি পড়ছি, পোস্টিকনালীর বাইরে যে স্নায়ুগুলা পরিপাককে হেল্প করে ওরা হচ্ছে যে এক্সটেন্সিভ প্লেক্সাস, আর পোস্টিকনালীর ওয়ালের প্রাচীরের যে ইয়াগুলা
যে স্নায়ুগুলো সহায়তা করে ওটা হচ্ছে যে ইন্ট্রিনসিক প্লেক্সাস। ইন্ট্রিনসিক প্লেক্সাস দুইটা, মায়োন্টেরিক প্লেক্সাস, মেসনার্স প্লেক্সাস। ওকে, এখন এই দুইটা প্লেক্সাসকে, ইন্ট্রিনসিক প্লেক্সাসকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। কেন দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় সেটা লিখে দিচ্ছি। তাই দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কারণ এই যে পেরিস্টালসিস এবং এনজাইমের যে সিক্রেশন, এই প্লেক্সাসগুলোর কাজ করার জন্য আমার ব্রেইনের কোনো সহায়তা লাগবে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো সহায়তা লাগবে না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইনের, অ্যাকচুয়ালি ব্রেইনের কোনো হেল্প লাগবে না। ব্রেইনের হেল্প ছাড়াই অটোনমিক চলবে, ব্রেইনের হেল্প লাগবে না। তাইলে আমাদের হচ্ছে যে ভেগাস নার্ভ যে পাকস্থলীতে সাপ্লাই দেয়, এখন ভেগাস নার্ভ ধরো কোনো কারণে কোনো একটা অপারেশন করতে গিয়ে, কোনো একটা সার্জারি করতে গিয়ে ধরো ভেগাস নার্ভটা কেটে গেছে, তাইলেও কিন্তু তোমার পরিপাক হবে। কেন হবে? কারণ এই পরিপাকের কন্ট্রোলটা, এই যে পেরিস্টালসিস করতে হয়, এটা কি যান্ত্রিক পরিপাক, আর এটা রাসায়নিক পরিপাক, আর এনজাইম দিয়ে যে পরিপাক করতে হয়, আর হরমোনের যে এনজাইমের উপরে হরমোনের প্রভাব থাকে আর কি, যে ভূমিকাটা, সেটা কিন্তু তোমার এদের সিক্রেশন, এই কাজটা কিন্তু আমাদের ব্রেইন থেকে আসতেছে না, বা ব্রেইনের থেকে কোনো আসা নার্ভ দিয়ে কন্ট্রোল হচ্ছে না। এজন্য তোমার যদি ভেগাস নার্ভ কেটেও যায় তাহলে তোমার পরিপাক হবে। এই জন্যই এই ইন্ট্রিনসিক প্লেক্সাসকে বলা হয় মায়োন্টেরিক প্লেক্সাস। তাহলে তোমার পরীক্ষায় আসলে তুমি কি বলবা যে ইন্ট্রিনসিক প্লেক্সাস কোথায় কোথায় থাকে, পজিশন বলবা, কাজ বলবা, এবং বলবা এদের কাজ করার জন্য ব্রেইনের উপর নির্ভর করতে হয় না, ব্রেইনের কোনো সহায়তা লাগে না, সেই জন্যই হচ্ছে যে একে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। ওকে, তাহলে আমি এখানে লিখে দিলাম, জাস্ট দ্বিতীয় মস্তিষ্ক ওয়ার্ডটা লিখে দিলাম, বাকিটা তোমরা মনে রাখবা। দ্বিতীয় মস্তিষ্ক, এইটুকু গেল। এরপরে আর হচ্ছে যে এনজাইমের যে সিক্রেশন, লালা গ্রন্থির যে সিক্রেশন, তারপর গ্যাস্ট্রিক জুসের যে সিক্রেশন, প্রত্যেকটা সিক্রেশনের হচ্ছে যে কয়েকটা স্টেপস আছে আর কি। চলো এখন আমরা দেখব লালা সিক্রেশন আর কি, লালা নিঃসরণ। লালা নিঃসরণের হচ্ছে যে তোমার দুইটা প্রতিবর্ত ক্রিয়া কাজ করে। একটা হচ্ছে যে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। সাপেক্ষ মানে হচ্ছে যে তোমার একটা কন্ডিশন থাকবে। কন্ডিশনটা কি? ধরো লালা কখন সিক্রেট হবে, লালা সিক্রেটের জন্য একটা কন্ডিশন লাগবে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে। কন্ডিশনটা হচ্ছে যে তোমার ধরো ওই খাবারটা তোমার আগে থেকে খাওয়া থাকতে হবে। যেমন ধরো তুমি যদি বিরিয়ানির কথা ভাবো, তাহলে তোমার মুখে লালা সিক্রেট হচ্ছে, তখন কিন্তু তুমি এখনও খাবার দাও নাই মুখে, বিরিয়ানির কথা ভাবছো, অথবা ধরো খাবারের ভিডিও দেখছো, অনেক লালা সিক্রেট হয়েছে, তাইলে কিন্তু এটা কি, এবং ওই খাবারটা যে দেখছো, খাবারটা না দেখলে কিন্তু তোমার এটা হচ্ছে না, তাহলে এটা একটা কি কন্ডিশন, তোমার খাবারটা দেখতে হচ্ছে। অথবা যেই খাবারটা দেখছো ধরো ওটা তুমি জীবনেও খাও নাই, তাহলে কিন্তু তোমার তুমি এটা যতই দেখো না কেন তোমার কাছে ওটা অত লোভনীয় মনে হবে না, এবং তোমার লালা সিক্রেট হবে না। তাহলে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াতে হচ্ছে যে তোমার স্বাদটা আগে থেকে জানা থাকতে হবে, আগে খেয়েছো খাবারটা, তাহলে হচ্ছে যে তোমার যে লালা সিক্রেট হবে ওটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। আরেকটা হচ্ছে যে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াতে কোনো কন্ডিশন থাকবে না। কন্ডিশন থাকবে না বলতে ধরো তুমি মুখে খাবার দিছো, খাবার আসছে, খাবারটা তারপরে খাবার যে আসছে সেই রিসেপ্টরটা, সেই সিগন্যালটা, সেই সেন্সরি সিগন্যালটা তোমার ব্রেইনে যাবে, ব্রেইন তারপরে আরেকটা সিগন্যাল পাঠাবে তোমার গ্ল্যান্ডগুলোতে, লালা গ্রন্থিগুলোতে, তখন লালা গ্রন্থিগুলো এনজাইম সিক্রেট করবে। দেখবা যে অনেক সময় পুরা দিন টানা খাওনি, তারপরে ধরো তুমি খাবার যে খাবা সেটা তুমি চিন্তাও করো নাই, মানে তুমি ধরো সাডেনলি তোমাকে কেউ খাবারটা দিল, পুরা দিন টানা খাওনি, তুমি দেখবো ওই খাবারটা চিবাইতে তোমার অনেক সময় লাগতেছে, বা চিবাইলেও তোমার ডিগ্লুটেশন তোমার হচ্ছে না, চর্বণ হচ্ছে না, গলাধকরণটা হচ্ছে না খাবারের, কারণ তোমার
এনজাইম সিক্রেট হইতে, লালা সিক্রেট হইতে, স্যালাইভা সিক্রেট হইতে একটু সময় লাগতেছে, এই আর কি। তাহলে তোমার কিন্তু খাবার গলাধকরণের জন্য স্যালাইভা সিক্রেট হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো গ্যাস্ট্রিক জুস সিক্রেশন। গ্যাস্ট্রিক জুস নিঃসরণের জন্য হচ্ছে যে তোমার 3টা পর্যায় আছে, 3টা পর্যায়। প্রথম পর্যায়টা হচ্ছে যে স্নায়বিক পর্যায়। স্নায়বিক পর্যায়, স্নায়বিক পর্যায়তে খাবার এখনও তোমার কোথায় আসে নাই, গ্যাস্ট্রিক জুস থেকে সিক্রেশন হয়। গ্যাস্ট্রিক জুস সিক্রেট হয় হচ্ছে যে পাকস্থলী থেকে। স্নায়বিক পর্যায়ে তোমার খাবারটা এখনও পাকস্থলীতে যায়নি, আসে কোথায়, মুখগহ্বরে। খাবার কোথায়, মুখগহ্বর। আর পাকস্থলীতে কি হচ্ছে, গ্যাস্ট্রিক জুস সিক্রেট হচ্ছে। কিভাবে হচ্ছে, মুখগহ্বরে যে খাবারটা আসছে সেই সিগন্যালটা তোমার ব্রেইনে গেছে, ব্রেইন থেকে ভেগাস নার্ভের মাধ্যমে, ভেগাস নার্ভের মাধ্যমে হচ্ছে যে পাকস্থলীতে গেছে। পাকস্থলীতে গিয়ে বলতেছে যে তুমি গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করো, একটু পরে খাবার আসবে। এটা হচ্ছে যে তোমার স্নায়বিক পর্যায়। এরপরে আরেকটা পর্যায়ে আবার খাবারটা কোথায়, গ্যাস্ট্রিক পর্যায়ে। তারপরে পর্যায়টা হচ্ছে যে গ্যাস্ট্রিক পর্যায়। গ্যাস্ট্রিক পর্যায় মানে হচ্ছে গ্যাস্ট্রিক ওয়ার্ডটা দ্বারা বোঝা হচ্ছে পাকস্থলী। খাবার এখন কোথায়, পাকস্থলীতে। পাকস্থলীতে গেছে, এখনও কি তোমার গ্যাস্ট্রিক জুসের সিক্রেট হইতে হবে, তাহলে পাকস্থলী কি করবে, গ্যাস্ট্রিক জুস সিক্রেট করবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আংশিক পর্যায়। খাবারটা তখন কোথায় চলে গেছে, অন্ত্রে চলে গেছে। অন্ত্রে চলে যাওয়ার পর এখন কি তোমার গ্যাস্ট্রিক জুস লাগবে, লাগবে না। এখন তোমার গ্যাস্ট্রিক জুস ক্ষরণটাকে কি কমাইতে হবে। খাবার কোথায়, অন্ত্রে গেছে। পাকস্থলী কি করবে, গ্যাস্ট্রিক জুস সিক্রেট কমাবে, গ্যাস্ট্রিক জুস সিক্রেট করা বন্ধ করে দেবে। গ্যাস্ট্রিক জুস সিক্রেশন কমাবে এবং আলটিমেটলি কী করে দেবে, পজ করে দেবে, বন্ধ করে দেবে। তাইলে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে যে এখন ধরো পাকস্থলী থেকে এক নাগারেই কোথায় চলে আসতেছে খাবার, পাইলোরিক স্ফিংটার দিয়ে তোমার ক্ষুদ্রান্তে চলে আসতেছে, তাইলে কিন্তু পরিপাকটা ঠিক করে হইতে পারবে না, যতটুকু খাবার আসতেছে ততটুকু। তাহলে ধীরে ধীরে আসলে ভালোভাবে পরিপাক হইতে পারবে না। এই জন্য হচ্ছে যে তোমার কাইমের প্রবেশটাকে, অন্ত্রের মধ্যে কাইমের প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে আসো, এটা তো আমার গ্যাস্ট্রিক জুস সিক্রেট হলো। তাহলে আমাদের লিভার আর পেনক্রিয়াস থেকেও সিক্রেট হবে না, লিভার, পেনক্রিয়াস। তারপরে কি আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এসব থেকেও তো সিক্রেট হইতে হবে না। এসব থেকে যে সিক্রেশন, লিভার আর পেনক্রিয়াস থেকে সিক্রেশনটাকে যখন তোমার ডিউডেনামে যাবে, তখন এই সিক্রেশনটা কে কন্ট্রোল করবে, ভেগাস নার্ভ। আর আন্ত্রিক গ্রন্থের যে সিক্রেশন, সেটা হচ্ছে যে সাবমিউকোসাল মধ্যে যে প্লেক্সাস ছিল না, প্লেক্সাসের নাম কি ছিল, মেসনার্স প্লেক্সাস, মেসনার্স প্লেক্সাস, এগুলোর সিক্রেশনকে নিয়ন্ত্রণ করবে। এটাই হচ্ছে যে তোমার পরিপাকে স্নায়বিক নিয়ন্ত্রণ। এখানে মুদ্রা কথা হচ্ছে যে তোমার এই প্লেক্সাস দুইটা বেশ ইম্পর্টেন্ট। এই প্লেক্সাসের কোনটার কাজ কি, তাহলে মেসনার্স প্লেক্সাস হচ্ছে এনজাইম আর হরমোনের সিক্রেশনটাকে নিয়ন্ত্রণ করবে, আর মায়োন্টেরিক প্লেক্সাস পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করবে। আজকে এইটুকুই, পরের চ্যাপ্টার নিয়ে ইনশাআল্লাহ হাজির হচ্ছি নেক্সট ক্লাস।